দর্শক, ইসমানী মির্জাপুর চা মুক্ত মঞ্চ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজ অমর একুশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমাদের অতিথি আপনাদের অতি পরিচিত মুখ অধ্যাপক ডক্টর তাজিমউদ্দিন খান। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আজকে একটু পেছনে ফিরে দেখতে চাই, যেহেতু 2024-এর গণ অভ্যুত্থান এবং তার একেবারে শুরুর সময়ে খুব কাছ থেকে কিভাবে এই সরকারটা গঠন হলো, কিভাবে সেটি সামনের দিকে এগোলো সেটা দেখার সুযোগ হয়েছে, বা কিভাবে আন্দোলনটা দানা বেঁধে উঠলো সেটাও আপনি খুব কাছ থেকে দেখেছেন। সেখান থেকেই শুরু করতে চাই। ইংরেজিতে একটা শব্দ আছে হাইন্ডসাইট, সেটার সুযোগ নিয়ে, সুবিধা নিয়ে ফিরে তাকালে কোন ঘটনাগুলো আগে মনে পড়ছে এবং ঘটনাগুলো আরও অন্যভাবেও ঘটতে পারতো কিনা? আমরা তো 5ই আগস্টের আগে গল্পগুলো কম বেশি জানি, পত্রিকা, নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যেদিন আমরা বঙ্গভবনে গেলাম 6ই আগস্ট, তখন বিশেষ করে আমাদের একটা বড় দায়িত্ব ছিল, আমাদের যে নতুন সরকার হবে সেই সরকারের প্রধান কে হবেন, অন্তর্বর্তী সরকারের। তো সেটা একটা কাজ ছিল, যেই কাজটা আমরা বোধহয় 6 থেকে 7 ঘন্টা লেগেছিল সম্পূর্ণ করতে, এবং দীর্ঘ সময় আমাদেরকে বঙ্গভবনে থাকতে হয়েছিল। আমি যদি ভুল না করি সেই দিনটা ছিল 6 আগস্ট, এবং এটার পেছনে আপনারও কিছু অবদান ছিল, বিশেষ করে বঙ্গভবনে যাওয়া কিংবা না যাওয়া নিয়ে। বিশেষ করে শিক্ষকদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এরকম একটা আলাপ এসেছিল, এবং সেটা হচ্ছে 2 জন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং সামগ্রিকভাবে শিক্ষকদের প্রতিনিধিত্ব করবেন। তো সেই সুবাদে কে যাবে না যাবে, তো একটা পর্যায়ে আমরা জানতে পেলাম একজন শিক্ষকের নাম চূড়ান্ত হয়েছে, যেটা আমরা জানি কে উনি। আরেকটা নাম কার হবে। তো প্রথম দিকে আমাদের চিন্তা ছিল যে সেক্ষেত্রে আমাদের একজন ফিমেল টিচার, একজন নারী শিক্ষক যাওয়া ভালো। কিন্তু ফর সাম রিজন সেই ষড়যন্ত্রে আপনিও একজন ছিলেন, যেখানে আমি যেতে আসলে বাধ্য হয়েছিলাম, এবং এই গল্পটার আপনি অংশ, এটা বলার অপেক্ষা রাখে না। এবং বিশেষ করে সেই সময় প্রথম যোগাযোগটা করেছিল নাহিদ, যে স্যার আপনাদেরকে যেতে হবে, আপনারা একজন যাবেন। তো সেই সুবাদে আমরা তখন পুরো গল্পটা না বললেও হবে, আমরা কলাভবনে মিলিত হয়েছিলাম। প্রথমে ওরা আমার বাসায় এসে একটা মাইক্রোবাসে করে আমাকে নিয়ে যায়। আমরা কলাভবনে জড়ো হই, এবং সেখানে এই আমাদের অনেক কে যাবে না যাবে এটা নিয়ে অনেক দর কষাকষি হচ্ছিল। তো আমি কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছিলাম না, কিন্তু শেষ পর্যন্ত আমাকে যেতে বাধ্য করা হয়েছিল। সেক্ষেত্রে আপনি ছিলেন একজন। এটা বোধহয় এমন একটা মানে বিরল ঘটনা, যেখানে গণভবন ক্ষমতার কেন্দ্র, সেখানে বা বঙ্গভবন, সেখানে যাওয়ার জন্য কেউই আগ্রহী নন, এরকম একটা অবস্থা ছিল যে সবাই সবাইকে একটু ঠেল দিচ্ছেন যে আপনি যান, আপনি যান। সেখানে আমি ছিলাম, আমাদের আরেকজন শিক্ষক সমাজবিজ্ঞানের ডক্টর সামিনা লুৎফা ছিলেন, এবং গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের আমাদের গীতেরা নাসরিন ম্যাডাম ছিলেন। তো এই 3 জনের মধ্য থেকে কে যাবেন, আমার তরফ থেকে ইচ্ছা ছিল যে একজন ফিমেল টিচার যাক, তাহলে রিপ্রেজেন্টেশনটা ভালো হয়। কিন্তু যেহেতু বঙ্গভবনে এরকম খুব স্পর্শকাতর একটা বিষয় নিয়ে আমাদেরকে ডিল করতে হবে, সেজন্য আসলে এই যাওয়া না যাওয়া, কে যাবে, এটা নিয়ে বেশ খানিকক্ষণ সময় আমরা ব্যয় করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আপনাদের চাপে এবং নাহিদের তরফ থেকেও একটা চাপ ছিল, সেই চাপে শেষ পর্যন্ত আমরা বঙ্গভবনে গিয়েছিলাম। এবং বঙ্গভবনে যখন পৌঁছাই, এবং বঙ্গভবনে পৌঁছানোর আগে ইনফ্যাক্ট আমাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই মাইক্রোবাসে চড়েই আমরা ইয়েতে গেলাম কার্জন হলে। কার্জন হলে গিয়ে দেখলাম শিক্ষার্থীদের যে অংশটা বঙ্গভবনে যাবে তারা ওখানে নিজেরা প্রস্তুতি নিচ্ছে। তো আমি তো মোটামুটি ওদের সাথে একটা পরিচয় ছিল একেবারে শিক্ষার্থী জীবনের শুরু থেকে, যেহেতু এই কোটা বিরোধী আন্দোলনের সম্পৃক্ততা আমার অনেক পুরনো, সেই 2018 সালেরও একটা ঘটনা আছে। সেই সুবাদে ওদের সাথে আমার একটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ একটা পরিচয় ছিল। তো সেখানে গিয়ে প্রথম যে পরিচয়টা হয়েছিল সার্জিসের সাথে। এর আগে সার্জিসের সাথে আসলে আমার কোনো পরিচয় হয়নি। ওকে আমি একজন ডিবেটার হিসেবে চিনতাম, এবং ছাত্রলীগের ডিবেটার এভাবেই চিনতাম। তো সেখানে সার্জিসের সাথে পরিচয়, এবং সেই সুবাদে পরে আমরা মাইক্রোবাসে চড়ে, এবং আমরা খুব চিন্তা করছিলাম, কারণ সেই সময় খুব নিরাপত্তাহীনতা ছিল সামগ্রিকভাবে, এবং আমি ভাবছিলাম এতগুলো ছেলেমেয়েকে নিয়ে যাচ্ছি, মানে ওদের কিছু হলে এই দায়টা কিন্তু আমারও।
মাইক্রোবাসের ভেতরে কি খুব একটা উৎফুল্ল পরিবেশ ছিল না খুব তখন? উৎফুল্ল ছিল না আসলে, খুবই টেন্সড, এবং আমরা আলাপ করছিলাম কি করা যাবে, কি হবে, কে আসতে পারে, কে হলে ভালো হয়। বিশেষ করে ওরকম পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার এবং বিশেষ করে আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক পড়াই, সবার আলোচনার মধ্যে ছিল যে আসলে বিশেষ করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি হবে এই মুহূর্তে, এবং কে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব কিংবা আধিপত্য এই উপমহাদেশের রাজনীতিতে, কোন মানুষটাকে সামনে আনলে অন্ততপক্ষে এই প্রভাবটাকে কিছুটা হলে অফসেট করে আমাদের যে নতুন সরকার আসবে তারা একটা স্থিতিশীল অবস্থা বাংলাদেশের রাজনীতিতে নিশ্চিত করবে, সেগুলো আমরা একটা প্লাস মাইনাস হিসাব করছিলাম। তো করতে করতে শেষ পর্যন্ত এই নামটা যদিও আগেই সিদ্ধান্ত ছিল, তারপরও ও আমাদের বিশেষ করে নাহিদ সহ মাহফুজ ছিল, তারপর নাসির ছিল, তারপর আসিফ ছিল, আরও অন্যান্য নেতৃবৃন্দ ছিল। তো মূলত নাসির আমার সাথে, মাহফুজের সাথে, নাহিদের সাথে এই আলাপগুলোই হচ্ছিল। তো শেষ পর্যন্ত আক্তারও ছিল, ইনফ্যাক্ট শেষ পর্যন্ত যেই ঘটনাটা ঘটে যে একটা নামের ব্যাপারে আগে থেকে সিদ্ধান্ত ছিল, কিন্তু আমাদের আলোচনার মধ্যে দিয়ে আরও বেশিভাবে মানে আরও সক্রিয়ভাবে আমরা আর কি খুব দৃঢ় একটা জায়গায় আসি, সিদ্ধান্তের জায়গায় যে না এটাই এখন আমাদের জন্য বেস্ট অপশন, এর বাইরে আসলে কোনো অপশন নাই। তারপর আমরা বঙ্গভবনে গেলাম, বঙ্গভবনে গিয়ে আমরা আমাদেরকে একটা বিশাল একটা হল রুমের মতো একটা রুমে নিয়ে যাওয়া হলো, আমাদেরকে বেশ খাওয়া দাওয়া দেওয়া হলো, আমরা খেলাম। তো ওখানে কি আর কেউ আগে থেকে উপস্থিত আগে ছিলেন? থেকে উপস্থিত ছিলেন। যখন বঙ্গভবনে পৌঁছাই তখন আসলে করিডোরে মানে বারান্দা সম্ভবত প্রবেশ মুখে, তো সেই প্রবেশ মুখে তখন আমাদের আরেকজন যে অধ্যাপক, যিনি আইন বিভাগের অধ্যাপক, অধ্যাপক আসিফ নজরুল। হ্যাঁ, অধ্যাপক আসিফ নজরুল, ওনাকে আমি পাইচারি করতে দেখছিলাম বঙ্গভবনে। তো ওনার পাইচারি এবং সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে উনি আগে থেকে প্রস্তুতি ওনার ছিল যে ওখানে আসলে যেতে হবে, এরকমটা আমার একটা হয় না, দেখলে বোঝা যায় যে না। তো সেখানে যাওয়ার পর আমরা ভেতরে যখন ঢুকলাম, আমাদের নিয়ে যাওয়া হলো, খাওয়া দাওয়া দেওয়া হলো, কিন্তু বেশ খানিকক্ষণ সময় পার হয়ে যাচ্ছিল। এর মাঝে সম্ভবত প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারি, জুনিয়র আরেকজন অফিসার ওনারা আসলেন, এসে বললেন যে আর্মড ফোর্সেসের যে 3 চিফ ওনাদের একটু দেরি হবে, ওনারা জ্যামে আটকেছেন। রাজনৈতিক দলের কোনো নেতা আসেননি? রাজনৈতিক দলের কারো তখন রিপ্রেজেন্টেশন ছিল না, মূলত আমরাই ছিলাম এবং আর্মড ফোর্সেস এবং প্রেসিডেন্টের যে বঙ্গভবনে যারা থাকেন যেসব অফিসাররা তারাই ছিলেন। তো আমরা অপেক্ষা করতেই মাঝখানে নাহিদ এক মুহূর্তে বলল যে মাঝে অনেক ঘটনা আছে, অনেক গল্প আছে, সেগুলোই না গেলাম। বললো স্যার আমরা একটা প্রস্তুতি নেই, যদি আমাদের এই বিষয়ে আলাপই করতে হয়, কারণ আমাদের তো এই বিষয়ে কে হবে, চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজার কারা হবে, আমরা নিজেরা একটু হোমওয়ার্ক করি। যেহেতু আমি নেগোসিয়েশন কোর্স পড়াই, তো বলছিল স্যার তাহলে কীভাবে নেগোসিয়েশন করব, কোথায় শুরু করব, কোথায় থামবো, এটা বলে আমরা সব জড়ো হয়ে কথাবার্তা বলছিলাম। সবাই ছিলেন যারা ছাত্র আমরা প্রতিনিধি? ছিলাম। তো সেই সবাই? ক্ষেত্রে অধ্যাপক আসিফ নজরুল উনি একটু দূরেই ছিলেন। তো আমরা যখন আলাপ করছিলাম উনি এক পর্যায়ে আমাদের সাথে যুক্ত হন। তো যুক্ত হয়ে সেই সময় আলাপ হচ্ছিল, তো আমরা যে আলাপগুলো করছিলাম ওখানে এমন কিছু আলাপ হচ্ছিল যেটা একরকম অস্বাচ্ছন্দ্য তৈরি হয়েছিল কি আমাদের নিজেদের মধ্যে। তো নাহিদ তখন আমাকে ইশারা দিয়ে ওই হলরুমের মধ্যে একটা পিলারের মতো ছিল রাউন্ড শেপের, ওই পিলারের পাশে আমাকে ডাকলো খুব আর চোখে। তো আমি যাওয়ার পর বললো যে আমাদের তো মনে হচ্ছে টিমের মধ্যে একটু কে হবে না হবে এটা নিয়ে বোধহয় আমাদের একটু ভাবনা দরকার স্যার, কারণ মনে হচ্ছে যে ওখানে যদি আমরা সবাই থাকি, বিশেষ করে আপনারা থাকলে মনে হচ্ছে কোথাও না কোথাও বোধহয় একটু আমাদের ঝামেলা হবে। এখন আমরা কি করব, মানে বিশেষ করে তখন আমাদের যিনি অধ্যাপক সাহেব ছিলেন, প্রফেসর আসিফ নজরুল ছিলেন, উনি এমন কিছু আলাপ আনছিলেন যেটা আসলে ওই অস্বাচ্ছন্দ্যতা তৈরি করছিল। তো যার ফলে তখন নাহিদ বললো যে স্যার এটা তো এখন আমরা তো টিম, আমাদের তো টিম হিসেবে যেতে হবে। এখন ধরেন আমরা একভাবে আলাপ করলাম, এখন এর মাঝে যদি আপনাদেরকে আবার আরেকভাবে আলাপ করেন, সেটা তো তখন টিমের মধ্যে সেই সংহতিটা থাকবে না। তখনও কি প্রধান উপদেষ্টার ব্যাপারেও খানিকটা প্রধান দ্বিমত ছিল? উপদেষ্টা সার্বিক বিষয় নিয়ে আর কি, কিন্তু ওই মাঝে কিছু আলাপ আসছিল যেটা আসলে আমাদের আলাপের সাথে মিলছিল না, কিংবা আমরা যেভাবে আলাপটা করছিলাম সেই আলাপের সাথে যাচ্ছিল না। তো ওইটা নিয়ে আসলে আমাদের একটা অস্বাচ্ছন্দ্য তৈরি হচ্ছিল। তো সেই সুবাদে ও আমাকে বললো যে আমি কী করবো স্যার বুঝতেছি না। তো আমি বললাম ঠিক আছে আমাকে কিছুক্ষণ সময় দাও, একটু ভাবি আসলে কি করা যায়। বলেন আচ্ছা আমাদের তো কিছুক্ষণ পর যেতে হবে, আর আমাদের 4 জন যেতে পারবো, আপনারা শিক্ষক 2 জন আর আমরা 4 জন।
মোট 6 জন যাবেন। মোট 6 জন। এমন ঠিক আছে তোমরা কোন 4 জন যাবো এটা ঠিক করো, এর মাঝে আমি ভাবি কি করা যায়। তখন ও বলল যে ঠিক আছে স্যার আমি ভাবি, আমি 20 মিনিট সময় দাও আমাকে। তারপর এই 20 মিনিট পরও আসলো, আসার পর বললো যে আমরা 4 জন যাব, মাহফুজ, নাসির, আসিফ এবং ও। আসিফের ব্যাপারে আমার একটু আপত্তি ছিল, কারণ আসিফের বিশেষ করে এই ধরনের নেগোসিয়েশনে যেরকম ঠান্ডা মাথার হতে হয়, ওকে আমার সবসময় মনে হচ্ছে যে ও হয়তো এরকম ঠান্ডা মাথার না। তো তখন আমি কিন্তু নাহিদকে, যখন নাহিদ এই নামটা বললো, তখন আমি বলেছিলাম যে আসিফ মাহমুদকে যিনি বা মানে এটা ঠিক অপশন কিনা। হ্যাঁ, তো বললো না স্যার, এরকম তো মাঝে মধ্যে আমাদের দরকার হয়, কারণ নেগোসিয়েশনের কী পরিস্থিতি হয় তখন অনেক সময় গরম মাথারও প্রয়োজন হয়। তো সেই সুবাদে 4 জন, এখন আপনারা কী করবেন? তো আমি বললাম যে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি যাচ্ছি না। তো খুব অবাক যে আপনি যাচ্ছেন না কেন? আমি যাচ্ছি না বিকজ যে অস্বাচ্ছন্দ্যটা তৈরি হবে, সে অস্বাচ্ছন্দ্য যেন তৈরি না হয়। সেই ক্ষেত্রে আমি না গেলে আমাদের শিক্ষকদের তো আসলে প্রতিনিধিত্ব তখন আর দরকার পড়ে না, কারণ যেহেতু আমরা দুজন আছি, যে কোনো একজনকে তো নেওয়া যায় না, নিলে দুজনকেই নিতে হবে, অথবা আমরা কেউ গেলাম না। তো সেই সুবাদে আমরা কিন্তু শেষ পর্যন্ত আমরা শিক্ষকেরা কেউ যাইনি। এবং ইনফ্যাক্ট যখন নাহিদ হচ্ছে একদম বোর্ড রুমের অথবা কনফারেন্স রুম যেটাই হোক, তার দরজার কাছে যখন দাঁড়িয়ে ঢুকবে, তখনও আমাদের যে আরেকজন সম্মানিত সহকর্মী, উনি তখন আবারও ওকে বলেছিলেন নাহিদকে, নাহিদ আমি কি আসবো? তো নাহিদ তখন বলেছিল না স্যার আমরা পারবো। তখন কিন্তু ওই 4 জনই কিন্তু ভেতরে প্রবেশ করেছে। এটা তাহলে আলাপটা হচ্ছে 3 বাহিনী প্রধানের সাথে? 3 বাহিনী প্রধান এবং অন্যান্যরাও ছিল, আরো অনেকেই ছিলেন। ততক্ষণ কি রাজনৈতিক দলের কেউ এসেছে? রাজনৈতিক দলের কেউই আসলে উপস্থিতি তাদের ছিল না আমার মানে যতদূর তাহলে মনে কি পড়ে। এটা মূলত সামরিক বেসামরিক আমলাতন্ত্রের সাথে ছাত্রদের একটা শিক্ষার্থীদের দিন আসলে দরবার। একটা দিন দরবার হয়েছে সে সময়। এবং আমরা প্রায় 6-7 ঘন্টা, আমি যদি ভুল না করি, এবং আলাপটা শুরু হয়েছে সন্ধ্যা থেকে 6:30 কিংবা 7টা থেকেই, এবং আমরা বোধহয় 12টার পরে কিংবা 1টার মধ্যে বোধহয় আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম। এবং অন্যান্য অ্যাডভাইজার কে হবেন সেই সিদ্ধান্তটা তখন নেওয়া যায়নি, শুধুমাত্র আলোচনাটা একেবারে সীমাবদ্ধ থাকলো একজনকে নিয়ে, কে আসলে চিফ অ্যাডভাইজার হবে। নাহিদরা যখন বের হয়ে আসলো, তখন নাহিদ যেটা বলল যে আমাদের আসলে একটা জায়গা নিয়ে আসলে আমাদের আলোচনাটা করতে হচ্ছে, কারণ এই আলোচনাটা খুব সহজ ছিল না। এবং চিফ কে হবেন সেইটা প্রফেসর ইউনূস হবেন কিনা, এই আলোচনাটাই আসলে এত দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে। সেক্ষেত্রে তাহলে বিকল্প কোনো প্রস্তাব ছিল? বিকল্প প্রস্তাব মানে ওইটা নাহিদ ওই সময় আমাকে জানায়নি, বলেছে যে এরকম একটা ছিল যে উনি ছাড়া অন্য কেউ হলে ভালো হয়, অন্য যে কেউ হলেই গ্রহণযোগ্য। তো কোন কোন নাম এসেছিল সেই আলাপটা নাহিদের সাথে আমার হয়নি, কিন্তু ওইটা বলেছিল যে ওই নামটার ব্যাপারে খুব সহজে ওনারা আগ্রহী ছিলেন না। তো শেষ পর্যন্ত ওরা এটাই সফল হয় ওই নামটা, এবং বেরো হয়ে এসে মানে একটা ভিক্টোরি সাইন আমাকে দেখাই নাহিদ, এবং ওর মধ্য দিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রফেসর ইউনূসকে কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসেবে এরপরে মনোনয়ন দিতে পারলাম। গত 1.5 বছরে তার নতুন কিছু তথ্য সামনে এসেছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এর আগেও ছাত্রদের যোগাযোগের একটা বিষয় সামনে এসেছে। তারেক রহমানের সাথে বর্তমান প্রধানমন্ত্রী সে সময়ে তিনি লন্ডনে, তার সাথে এক ধরনের যোগাযোগের কথা পরে কেউ কেউ বলেছেন। সেটা সম্পর্কে কি একটা পরিষ্কার ধারণা পেয়েছেন? পরিষ্কার ধারণা এটা খুবই একটা অদ্ভুত ছিল, বিশেষ করে আমাদের যারা শিক্ষার্থী নেতৃবৃন্দ ছিল, আমার সাথে তাদের কিন্তু যোগাযোগ ছিল আগে থেকেই, কিন্তু ওই আন্দোলনের চরম মুহূর্তে জুলাইয়ের মাঝখান থেকেই কিন্তু একদম অগাস্টের ওই পর্যন্ত কিন্তু আমার সাথে নিয়মিত যোগাযোগ, রাতে আমার বাসায় এসে আলোচনা। কিন্তু ওরাও খুব অদ্ভুত, ওরাও কিন্তু খুব খোলামেলা ছিল না, এবং ওরাও কিন্তু তারেক রহমানের সাথে বসেছে কিংবা প্রফেসর ইউনূসের সাথে যোগাযোগ হচ্ছে, এই আলাপগুলো কিন্তু কখনো আমার সাথে করেনি, কিংবা আমার আলাপগুলা ওনাদের সাথে করেছেন কিনা আমি এখন খুব সন্দিহান। ওদের নিজস্ব একটা ভাবনা বোধহয় ছিল, যেই ভাবনাটা আসলে আমাদের সাথে আসলে খুব খোলাখুলিভাবে শেয়ার করেছে বলে আমার মনে হয় না। যার ফলে দিনের শেষে যখন যে ইন্টারিম গভর্নমেন্টটা হলো এবং যেই উপায়ে হলো, আমার কাছে মনে হচ্ছে এই গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা, সেই স্পিরিটটা ভয়ঙ্করভাবে ব্যাহত হলো। এবং বিশেষ করে ক্যাবিনেটে যারা আসলেন তাদের খুব কম সংখ্যক মানুষই সরাসরি আসলে গণ অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলেন। ঠিক একই সাথে একটা বড় অংশ তারা 2007-08-এ যে সিভিল মিলিটারি গভর্নমেন্ট ছিল, তার সেই সময় যারা বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন, তারাই কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো এখানে আসলে অ্যাডভাইজার হিসেবে এসেছেন। তার উপর কিছু কিছু জেলা
জেলা কিংবা এই এনজিওর পরিচয়, এটার মধ্য দিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমরা বোধহয় ওই দিনই, মানে বিশেষ করে এই যে উপায়ে এই অ্যাডভাইজাররা আসলেন, ওইটার মধ্য দিয়ে বোধহয় আমাদের কিছু বিচ্যুতি ঘটে গেল। আমাদের এই যেটাকে এখন আমরা জুলাই চেতনা বলি কিংবা অন্য যাই কিছু বলি না কেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটা এবং ওই জায়গাটা স্বচ্ছতার অভাব, এবং শিক্ষার্থীদের পক্ষ থেকেও কিন্তু স্বচ্ছতার অভাব ছিল। এবং দিনের শেষে আসলে কিভাবে এই নামগুলো আসলো এবং কিভাবে শেষ পর্যন্ত নির্বাচিত হলো, যদিও কিছু নাম আমাদের তরফ থেকেও নিয়ে গিয়েছিল, বিভিন্ন জায়গা থেকে তারা নাম সংগ্রহ করেছে, কিন্তু শেষ পর্যন্ত কিভাবে চূড়ান্ত হলো সেটারও কিন্তু কোনো স্পষ্টতা সেটা ছিল না। এই যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য হলো এবং সেটার ব্যাপারে বোধহয় রাজনৈতিক দলগুলোর সাথেও তৎকালীন সেনা যে নেতৃত্ব তাদের আলাপ মূলত হয়েছে। সেনা নেতৃত্বই আসলে এই দর কষাকষিটা করছিল, এবং বিশেষ করে 5 তারিখে যে প্রেস কনফারেন্স হলো সেখানে কিন্তু শিক্ষার্থীদের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না, কিংবা আমাদেরও কোনো কিন্তু রিপ্রেজেন্টেশন ছিল না। শুধুমাত্র আমাদের একজন অধ্যাপক ছিলেন যিনি আমাদের সাথে 6 তারিখেও যুক্ত ছিলেন, প্রফেসর আসিফ নজরুল। কিন্তু আমি পরে নাহিদের সাথে যখন এটা নিয়ে আলাপ হচ্ছিল যে তোমরা জানতে কিনা এই প্রেস কনফারেন্স ইস্যু, নাহিদ তখন বললো না, আমাদেরকে তো কিছু জানানো হয়নি। কিন্তু পরবর্তীতে জানানো হয় হয়তো মিডিয়া কিংবা অন্যান্য কারণে, যেহেতু এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়, এবং সেই সুবাদেই কিন্তু আমরা 6 তারিখে বঙ্গভবনে যাই, যেটা আপনিও জানেন পুরো ঘটনাটা। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং, যে মানে আমার কাছে এটাই খুব অদ্ভুত লেগেছে যে তারেক রহমানের সাথে তারা যে বসেছে কিংবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যে বসেছে, ওই বিষয়গুলো কিন্তু আমাদের সাথে কখনোই যারা শিক্ষার্থী নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু আলাপ করেন। কারণটা কি? তারা খুব সিলেক্টিভ ছিল, না বলার কারণ সিলেক্টিভ ছিল। আমার কাছে মনে হয় যে ওদের হয়তোবা কোনো রাজনৈতিক আনুগত্য কোথাও ছিল, যেই রাজনৈতিক আনুগত্য কিংবা যেই রাজনৈতিক কোনো একটা আদর্শের সাথে আমাদের হয়তোবা সম্মিলন ছিল না, যার ফলে ওরা হয়তো মনে করছিল যে যেহেতু আমাদের একরকমের ভাবনা আছে, অন্ততপক্ষে আমাদের ভাবনাগুলো তাদের জানাটা খুব জরুরি, এবং ওরা মনে করছিল যে আমরা একটা অংশকে বোধহয় রিপ্রেজেন্ট করি, কিন্তু ওরা একটা সামগ্রিকতার দৃষ্টিভঙ্গি থেকে এটাকে কিন্তু দেখেনি। এবং দেখেনি বলেই আমার কাছে মনে হয় যখন এই ইন্টারিম গভর্নমেন্টের ক্যাবিনেট ফর্মড হলো, তখন কাকে কীভাবে পিক করা হলো সেই বিষয়টা আসলে স্পষ্ট ছিল না। ইভেন হয়তোবা কখনো কখনো কেউ বলছে যে কোনো একজনের অনেক বেশি আধিপত্য ছিল এই নামগুলো নির্বাচনের ক্ষেত্রে, এবং এই নামগুলো নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের গোষ্ঠী স্বার্থ কিংবা কে আমার পরিচিত, কে থাকতে আমার জন্য সুবিধা হয়, সামগ্রিকভাবে আমাদের দেশ যে একটা ক্রান্তিকাল, এবং এই কালটাকে অতিক্রম খুব স্থিতিশীলভাবে অতিক্রম করা কিংবা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা সাপেক্ষে যে এই ক্রান্তিকালটা অতিক্রম করার জন্য যেই ধরনের মানসিক কিংবা যেই ধরনের মনোজাগতিক অবস্থান দরকার ছিল, আমার কাছে মনে হয় সেই প্রক্রিয়া কতটুকু আপনার দেখার সুযোগ হলো, যে উপদেষ্টাদের বাছাই করার যে প্রক্রিয়া? কারণ এরপরে তো অনেকেই বলেছেন একটা পর্যায় পর্যন্ত যেটা আমাদের সবার সরকার, আমাদের সবার সম্মতিতে এদেরকে নেওয়া হয়েছে, আবার একটা পর্যায়ে এসে অমুক উপদেষ্টা অমুক দলের এই কথাগুলো সামনে এসেছে, সরে যাওয়ার জন্য পাল্টাপাল্টি দাবিও দেখেছি আমরা। আমার কাছে মনে হচ্ছে যে এই যেহেতু পুরো প্রক্রিয়াটার মধ্যে কোনো স্বচ্ছতা ছিল না, একটা তো বেসিক প্রিন্সিপাল থাকতে হবে যে এই প্রিন্সিপালের ভিত্তিতে আমরা আসলে ক্যাবিনেটে এনাদেরকে আনবো। ওই বেসিক প্রিন্সিপালের জায়গাটা আসলে কেউ ঠিক করেনি। দেখা গেছে প্রফেসর ইউনূস যখন আসলেন, উনার লোকজনকে তাকে আনলেন, কিংবা ওইখানে এক ধরনের রাজনৈতিক মতাদর্শের আছেন, তারা চিন্তা করলেন আমার মতাদর্শের কে আছে তাদেরকে আনি, কিংবা আরেকজন মনে করছেন আমার একই এনজিওতে কাজ করি তাকে আনলে বোধহয় ভালো হয়। এই ধরনের একটা মানে আমার কাছে মনে হচ্ছে দর কষাকষির সম্মিলন হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে এরকম একটা ক্রান্তিকালে যেরকম একটা মানে দেশপ্রেম, আমি যদি এই শব্দটাকে খুব সহজভাবে বলি, ওই দেশপ্রেমের জায়গা থেকে যেই ধরনের আসলে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত ছিল, বিশেষ করে একটা জেনারেল প্রিন্সিপালের উপর ভিত্তি করে যেটা হওয়া কথা ছিল, সেরকমটা কিন্তু আসলে হয়নি। যার ফলে এবং আমরা পরবর্তীতে যে আমরা ক্যাবিনেটের পারফরমেন্সও দেখেছি, সেটা কিন্তু খুব মিশ্র পারফরমেন্স। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে 2007-08 সালে যেটা আমি বলছিলাম, 2007-08 সালে যারা বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন তাদের আমার কাছে মনে হয় উপস্থিতিটা এই ক্যাবিনেটে অনেক বেশি ছিল, এবং যেটা আসলে এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে খুব শক্তিশালী অবস্থানকে নির্দেশ করে না। যার ফলে এক ধরনের কম্প্রোমাইজ অথবা গণঅভ্যুত্থানের স্পিরিটটাকে এই যে উপায়ে ক্যাবিনেট ফর্ম করেছে, স্পিরিটটাকে আসলে কম্প্রোমাইজ করা হয়েছে। কাদের ক্ষমতার কারণে সেটা হলো বলে আমার কাছে মনে হচ্ছে ওইখানে অনেকগুলো মানে স্বার্থের সম্মিলন হয়েছে। একদিকে হচ্ছে আর্মড ফোর্সেসের, তাদের তো নিজস্ব পছন্দ নিশ্চয় ছিল, আমাদের যিনি চিফ অ্যাডভাইজার হলেন ওনারও নিজস্ব পছন্দ ছিল,
এবং ওই সময় সবচেয়ে যিনি বেশি প্রভাব বিস্তার করেছিলেন, বিশেষ করে আমাদের যিনি অধ্যাপক, সম্মানিত অধ্যাপক আসিফ নজরুল, ওনার প্রভাবটাও কাজ করেছে। এবং বিশেষ করে প্রফেসর ইউনূসের সাথে ওই মুহূর্তে ওনার যে সম্পর্কটা আমার কাছে মনে হচ্ছে অনেক প্রগাঢ় ছিল বিভিন্ন কারণে, যার ফলে উনি হয়তো বা প্রফেসর ইউনূসের সাথে এই 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 কে কোন নামগুলা যাবে কোন নামগুলা যাবে না, উনি একটা বড় নিয়ামকের ভূমিকা পালন করে থাকতে পারেন, যদি আমি নিশ্চিত না। কিন্তু এই আলাপগুলা কিন্তু সত্যিকার অর্থে কেউ বলছে না। এবং আমি আশা করেছিলাম যে বিশেষ করে যারা শিক্ষার্থী নেতৃবৃন্দ আছে তারাও স্পষ্ট করে বলবেন যে আসলে এই ঘটনাগুলো কীভাবে ঘটেছে, কিন্তু তারাও কিন্তু খুব স্পষ্ট করে বলেন, বিকজ ওরাও কিন্তু নিজস্ব হিসাব নিকাশের মধ্যে ঢুকে গেছে এবং একটা রাজনৈতিক উদ্দেশ্য কিংবা লক্ষ্য থেকে, যার ফলে সত্যিকার অর্থে জনগণকে রিপ্রেজেন্ট করা কিংবা এই মুভমেন্টের কিংবা এই আপরাইজিংয়ের স্পিরিটটাকে রিপ্রেজেন্ট করার জন্য যেই ধরনের মানুষের উপস্থিতি দরকার ছিল এবং যে আলাপগুলো হয়েছিল, যে নামগুলা আমরা সবাই মিলে ইনফ্যাক্ট এই শিক্ষার্থী নেতৃবৃন্দের সাথে বসেও কিন্তু আমরা বেশ কিছু নাম, কিন্তু সেই নামগুলো কিন্তু শেষ পর্যন্ত আর আসেনি যখন চূড়ান্ত হয়েছে। এই মুহূর্তে তো নির্বাচনের পরে দুটো বড় শক্তি বিএনপি ক্ষমতায়, জামাত এবং তাদের জোটের যারা সঙ্গী তারা বিরোধী দলে, এই দুটো শক্তি সে সময় খুবই ক্রিয়াশীল ছিল স্বাভাবিকভাবেই। তাদের ভূমিকাটা আসলে কি ছিল সরকার গঠনের আগে পরে? সরকার গঠনের বিশেষ করে বঙ্গভবনে তো ওনাদের উপস্থিতি ছিল না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অ্যাডভাইজারের নাম নির্বাচনের ক্ষেত্রে তাদের একটা ভূমিকা ছিল, হয়তো আর সরাসরি না হলেও এই যে ধরেন সেনা কর্তৃপক্ষ, প্রফেসর ইউনূস, শিক্ষার্থী, তাদের মাধ্যমে হয়তোবা এই নামগুলো তাদের মানে প্রস্তাবিত নামগুলো এসছে, তার মধ্য দিয়ে হয়তোবা পিক করা হয়েছে যখন দেখা যাচ্ছে কার সাথে কার স্বার্থের সম্মিলন ঘটছে। তার মানে দেশের স্বার্থের জায়গায় অনেক ক্ষেত্রেই এই ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছিল। এবং ওটাই আমি বলছিলাম যে এর মধ্য দিয়ে আসলে জুলাই স্পিরিটটা শেষ পর্যন্ত আসলে কম্প্রোমাইজড হয়েছে। একটা বিরাট বিতর্কের জায়গা ছিল মেটিকুলাস ডিজাইন, মেটিকুলাস প্ল্যান, এবং এই আন্দোলন গড়ে ওঠার পেছনে, এটাকে শক্তি যোগানোর পেছনে সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা যে সমন্বয়করা ছিলেন শিক্ষার্থীদের মধ্য থেকে, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর পরে এসে যখন অভ্যুত্থানটা সফল হলো, তারপরে কি পুরো ব্যাপারটা আসলে খুব অল্প কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল? আমার কাছে সেটাই মনে হয় যে পুরো প্রক্রিয়াটাকে অল্প কিছু মানুষ সম্ভবত কুক্ষিগত করে ফেলেছিল, যার ফলে এই রিপ্রেজেন্টেশনটার ক্ষেত্রেও আমরা সেটার প্রভাব দেখেছি। ওই ওই অনেকটা আমি বলি কখনো কখনো তুই মুই হয়ে গেছে আর কি। হ্যাঁ, কে কার বন্ধু, কে কার মানে কোটারির। এবং এই শিক্ষার্থী নেতৃবৃন্দের মধ্যেও এই প্রবণতাটা ছিল, তারা কিন্তু তাদের যে গণ্ডি সেখান থেকে বের হতে পারছিল না। যেমন প্রাইভেট ইউনিভার্সিটি, এই পুরো গঠন প্রক্রিয়ার মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটির যে ভূমিকা, ইনফ্যাক্ট প্রাইভেট ইউনিভার্সিটি যদি সেই সময় দাঁড়িয়ে না পড়তো তাহলে আমাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠতো। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকাটাকে বিবেচনা করে তাদের রিপ্রেজেন্টেশন রাখাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওরা ওই গদবাঁধা গণ্ডির মধ্যেই আবদ্ধ হয়ে গেছিল, যে নিজেদের একেবারে বন্ধু মহল কিংবা গুরু মহলের বাইরে তারা বের হতে পারেনি। সেটা বের হতে পারলে হয়তো আরেকটু বেটার হতো। এই সময় এসে ছাত্রদের নেতৃত্ব থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি, তারা জামাতের সাথে জোটে আছে। শুধু নির্বাচনী জোট বলা হলেও নির্বাচনের পরে সংসদ গঠন হওয়ার পরেও বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম। এটাকে অনেকে দুয়ে দুয়ে চার করতে পারেন যে আগে থেকেই তারা একই স্বার্থেই ছিলেন কিনা। আপনি এটাকে কিভাবে দেখেন? এটা আসলে বলা খুব মুশকিল, কিন্তু ওরা ওই সময় অনেক ক্ষেত্রেই আমার কাছে মনে হচ্ছে খুব খোলা মনে কাজগুলো করেনি। বিশেষ করে আমাদের সাথে ওদের যখন যোগাযোগগুলো হচ্ছিল সেখানে বলছিলাম যে খুব সিলেক্টিভ ছিল। সিলেক্টিভ থাকার কারণটাই হচ্ছে যে হয়তোবা কোথাও না কোথাও ওদের রাজনৈতিক কোনো লক্ষ্য ছিল, যে লক্ষ্যটা আমাদের লক্ষ্য থেকে ভিন্ন, যার ফলে দিনের শেষে এখন যে সম্মিলনটা আমরা দেখছি, এখন আসলে এই সম্মিলনকে ঘিরে আমরা একটা কনক্লুশনে পৌঁছাতেই পারি, কিন্তু দিনের শেষে ওরা যেহেতু এটা কখনোই ডিসক্লোজ করছে না, এটা খুব নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আসলে এই ধরনের, কিন্তু হয়তোবা মতাদর্শগত সম্মিলন কোথাও না কোথাও ছিল। কারণ হঠাৎ করে এনসিপি এই দিকে চলে যাওয়া, মতাদর্শক মিল যদি না থাকে আগে থেকে, তাহলে এটা হঠাৎ করে সম্ভব না। আর উপরন্তু আরেকটা খুব বড় ইস্যু আছে, যে এনসিপি যে সম্ভাবনাটা তৈরি করেছিল এবং এনসিপির যারা নেতৃবৃন্দ, তাদের বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের অভিযোগ এসছে, এবং বিশেষ করে সচিবালয়কে ঘিরে সচিবালয়ের এই পোস্টিং, ট্রান্সফার, এবং বেশ কিছু নিউজও হয়েছে, এবং সম্ভবত তানভীর বলে একজনকে আইডেন্টিফাইও করা হয়েছিল এগুলোর সাথে যুক্ত। এবং এর মধ্য দিয়ে কিন্তু প্রচুর
টাকা পয়সার লেনদেন বলে হয়েছে বলেও কিন্তু অভিযোগ পাওয়া যায়। এখন এগুলো যদি আমরা মাথায় নিই তাহলে তাদের জন্য খুব জরুরি হয়ে পড়েছিল এক ধরনের প্রোটেকশন। এবং মতাদর্শ মিলের বাইরেও যদি এটা বিবেচনা করি যে তারা আসলে এই প্রোটেকশনের জন্য ওই গদবাঁধা রাজনীতি বড় দুই দলের কোনো এক দলে যাওয়ার চেষ্টা করার একটা কারণ হয়ে থাকতে পারে। এখন দিনের শেষে মতাদর্শ মিল এখন যেইভাবে আলাপগুলো আসছে কিংবা ওরা যে ধরনের অবস্থান নিচ্ছে তাতে তো মনে হচ্ছে যে হয়তোবা এখন যাদের সাথে জোট করেছে তাদের সাথে তাদের যে মতাদর্শগত মিলটা কিংবা চর্চার ধরনটা একই রকম, সেটা অনেকখানি তো আজকের এই সম্পর্কের মধ্য দিয়ে আমরা এই কনক্লুশনে রিচ করতে পারি। কিন্তু এই সম্পর্কটা যদি না হতো, ওরা যদি অন্য কোথাও অন্য কোনো কারোর সাথে জোট করতো তাহলে হয়তো অন্যভাবে আমরা চিন্তা করতাম। কিন্তু যেহেতু এভাবে জোটবদ্ধ হয়েছে তাতে এই আলাপটা আসতেই পারে। এবং বিশেষ করে কারো কারো যে ব্যাকগ্রাউন্ড, এটা তো খুব মানে তাদের যে ছাত্র সংগঠন পার্টিকুলারলি যাদের সাথে জোট বেঁধেছে, যাদের ছাত্র সংগঠনের সাথে তাদের যে সম্পৃক্ততা অনেক পুরনো। এখন ওই পুরনো সম্পৃক্ততাটাই ওদেরকে আরও বেশি উৎসাহিত করেছে কিনা বর্তমান জোটে যাওয়ার ক্ষেত্রে, এটাও বিবেচনার বিষয়। এই সময় এসে আরেকটা প্রশ্ন জোরে সোরে তুলছেন অনেকে, যে উপদেষ্টাদের মধ্যে বা বিভিন্ন দায়িত্বপূর্ণ জায়গায় যারা কাজ করেছেন গত 1.5 বছরে, তাদের ব্যাপারে স্বচ্ছতার বিষয়টি সামনে আসা উচিত। সেটার জন্য অনেকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার কথাও বলেছেন, আবার ক্ষেত্র বিশেষে কারো কারো ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কিছু কিছু কাজেরই মধ্যে শুরু করছে। শেষ সময়ে এসে আমরা দেখলাম যে তারা আয় ব্যয়ের একটা হিসেব জমা দিয়েছেন। এই সময়ের যে কার্যক্রম, সেটার তদন্ত হওয়া প্রয়োজন কিনা? নিশ্চিতভাবে, যেহেতু ওই সময় যে ইন্টারিম সরকার এসছিল একটা তো প্রতিজ্ঞা নিয়ে, তাই না? এবং সেই প্রতিজ্ঞার অংশ হিসেবে মূল প্রতিজ্ঞাটা ছিল যে আসলে 2024 আগস্টের 5 তারিখের আগের যে সময়কাল এবং সেই সময়কার যে রাজনৈতিক কিংবা আমাদের যে গভর্নেন্স রিলেটেড যে অভিজ্ঞতা, সেটার পুনরাবৃত্তি হবে না যারা পরবর্তীতে ক্ষমতা নেবেন। এখন সেটা পুনরাবৃত্তি হলো কিনা, এবং এটাও যারা এই ইন্টারিম সরকারে ছিলেন এটা তাদের দায়বদ্ধতা থেকেই এই বিষয়ে আসলে স্বচ্ছতা কিংবা তদন্ত হয়ে তাদেরকে নিশ্চিত করা উচিত যে তারা এই ধরনের প্রক্রিয়ার মধ্যে ছিলেন না। এবং এটা আমার কাছে মনে হয় যে তাদের নিজেদের জন্য প্রয়োজন, এবং এটা কারো সুনির্দিষ্ট হবে না, কিন্তু এটা সার্বিকভাবে এটা প্রয়োজন যে না, যে কমিটমেন্ট নিয়ে তারা এসেছিলেন 1.5 বছর সেই কমিটমেন্টটা নিশ্চিত করেছেন। সেই জন্য যে কোনো ধরনের তদন্ত যদি মনে হয় আর সৎসাহস থাকলে, মনে সাহস থাকলে যে না আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম না, এই ধরনের তদন্ত তো কিছু আসে যায় না। বরং এ ধরনের তদন্ত হওয়াটা এই জন্য জরুরি, তাহলে পরবর্তীতে সময় যারাই আসুক এই ধরনের পরিস্থিতিতে তারাও নিশ্চিত থাকবে যে এই সময়টা পার হলে আসলে তাকে একটা তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, তাতে তার কর্মকাণ্ডের মধ্যে একটা জবাবদিহিতাও নিশ্চিত হবে। কিন্তু এর মধ্যে তো একজন যিনি আগের সরকারেও ছিলেন, যাকে সরাবার জন্য বিএনপি রীতিমতো উঠে পড়ে লেগেছিল, সেই জনাব খলিলুর রহমান তো আজকে দিব্যি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন সরকারে জায়গা করে নিলেন। এটাকে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করেন? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে এটা তো আমি ব্যক্তিগতভাবে আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি কখনোই আসতাম না সরকারে। কারণ হচ্ছে আমি যেমন প্রশ্নবিদ্ধ হচ্ছি, যারা আমাকে সরকারে নিচ্ছেন তারাও প্রশ্নবিদ্ধ হচ্ছেন। তখন এই যে অভিযোগগুলো আসে নির্বাচন নিয়ে, যে ইঞ্জিনিয়ারিং কোট আনকোট কিংবা অমুক তমুক কিংবা নেগোসিয়েশন, তখন এটার মধ্য দিয়ে কিন্তু এই বিষয়গুলো তখন একটা সন্দেহ তৈরি করে। এবং একই সাথে আমি ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে, আমি যেহেতু এই সরকার যেটাকে আমরা ইন্টারিম সরকার বলছি, এবং ইন্টারিম সরকার একটা সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে তাদের কর্মকাণ্ড সম্পাদন করেছে, যখন আমি চলে আসছি আবার নির্বাচিত সরকারের ক্যাবিনেটে, তখন খুব স্বাভাবিকভাবেই আমার ব্যক্তিগত দায়বদ্ধতার বিষয়টাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে যায়। নতুন বেশ কিছু বিতর্ক এরই মধ্যে শুরু হয়ে গেছে। একদিকে বিএনপির নতুন একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বলছেন যে কেউ যদি এটা সমঝোতার ভিত্তিতে করে তাহলে সেটি চাঁদাবাজি নয়, তাহলে চাঁদাবাজির নতুন সংজ্ঞা আসবে কিনা, এবং নির্বাচনের আগের প্রতিশ্রুতি বরাবরের মতন পাল্টে যাচ্ছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন হয়ে সামনে দাঁড়াচ্ছে। নির্বাচনের পরেই যে প্রতিশ্রুতি ভঙ্গ করা শুরু হয়, সেটা কত অংশে সত্যি হচ্ছে? আমি 2013 সালে একটা লেখা লিখেছিলাম, আরপিএসডা মানে রুলিং পার্টিজ অ্যাক্ট সিমিলারলি ডিফাইং অল। এটা 2013। তো বাংলাদেশের রাজনীতির এটাই সবচেয়ে দুঃখজনক যে যেই রুলিং পার্টি হয়, নাম যাই হোক না কেন, এক রুলিং পার্টির সাথে আরেক রুলিং পার্টিকে পার্থক্য করা যায় না। আবার বিরোধী দলের ক্ষেত্রে একই, সবচেয়ে ভালো বিরোধী দল তারা তখন সব ভালো কথা বলেন, কিন্তু যখনই রুলিং পার্টি হন সবাইকে ডিফাই করার একটা প্রবণতা তৈরি হয়। এবং বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর মধ্যে এটাই সবচেয়ে বিপজ্জনক, যে ওয়ান্স আপনি জয়ী হলেন নির্বাচনে, ওই উইনার টেক্স অল, যে জয়ী হয় তারই সব কিছু। এবং এই প্রবণতাই কিন্তু শেষ পর্যন্ত ফ্যাসিজমের জন্ম দিয়েছে।
এবং যখন নির্বাচিত হচ্ছেন আপনি আসলে এটা তো আসলে দায়িত্ব, আপনি যদি এটাকে দায়িত্ব মনে করেন তাহলে এই ধরনের শব্দ চয়ন যে বিপদ তৈরি করে এটা আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি দায়িত্ব না মনে করে আপনি যদি মনে করেন না এটা একটা আমার শক্তি ব্যবহারের চেয়ারে আমি অধিষ্ঠিত হলাম, তাহলে কিন্তু বিপদ। এবং বিশেষ করে এখনকার সময়ে পলিটিক্সের যে মানে ফ্রন্টিয়ারটা শুধুমাত্র কিন্তু টেরিটোরিয়াল ফ্রন্টিয়ার না কিংবা টেরিস্টোরিয়াল ফ্রন্টিয়ার না, এখন তো ভার্চুয়াল ফ্রন্টিয়ারটাও খুবই স্পর্শকাতর বাংলাদেশের রাজনীতির জন্য। এবং বিশেষ করে আমরা দেশের বাইরে থেকে তো আমরা ইলেকশন কিংবা তার আগে দেখেছি কি করতে পারেন এনারা, এবং দেশের ভেতরে আমরা অনেক বাহিনীরও নাম শুনি যারা অনলাইনে খুব সক্রিয় থাকেন, যার ফলে শুধুমাত্র টেরিস্টোরিয়াল পলিটিক্স না, এই ভার্চুয়াল যে ফ্রন্টিয়ার পলিটিক্সের এটাকেও গুরুত্ব দিতে হবে। যার জন্য কোনো শব্দ চয়ন, এটা আমি যেভাবেই বলি না কেন, যত সদ উদ্দেশ্য নিয়েও বলি না কেন, একটা সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য এনাফ। এখন যার ফলে আমার কাছে মনে হয় যে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে, এবং বিশেষ করে পাবলিক ডিপ্লোমেসি, পাবলিক কমিউনিকেশন কীভাবে করতে হয় তার অডিয়েন্সের সাথে, এবং কোন কথা বললে কিভাবে এটার ইম্প্যাক্ট তৈরি হয়, এগুলো আসলে ওনাদের বোঝার দরকার। নইলে যে উদ্দেশ্য নিয়ে কিংবা যে প্রমিস নিয়ে, এবং এখন যারা জোটে সরকার এসছেন বিএনপি এবং অন্যান্য যারা আছে ক্ষমতায়, তাদের যে 44 পেজের ইশতেহার আছে, ইংরেজিতে ওটা 48 পেজ, এবং এই ইশতেহারটা যদি মাথায় থাকে, এবং আমার কাছে মনে হয় যারা নির্বাচিত হয়েছেন তাদের দায়িত্ব কি, যিনি যেই মন্ত্রণালয়ে আছেন ইশতেহার ওই অংশটুকু ওনাদের রুমের সামনে আসলে ঝুলিয়ে দেওয়া উচিত, যে ওনারা আগামী 5 বছর কি প্রমিস নিয়ে এখানে এসেছেন। এবং বিএনপির জন্য সবচাইতে ইলেকশন ক্যাম্পেইনে বিএনপি বিরোধী যে ক্যাম্পেইনটা হয়েছে সেটা হচ্ছে চাঁদাবাজি, এবং বিশেষ করে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি অশ্লীলভাবে, এবং যেটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এরকম প্রচলন কিন্তু ছিল না, একজন বয়স্ক মানুষ, বয়োবৃদ্ধ মানুষ নিয়ে উনি যাই হন না কেন সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করাই শ্রেয়, বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতিটাকে যদি আমরা ভালো রাখতে চাই। কিন্তু এই ধরনের প্রবণতার মধ্য দিয়ে যেটা হয়েছে যে আমরা এখন আসলে রিয়েলাইজ করছি না, এবং যিনি এই কথা বলেছেন চাঁদাবাজিকে এক ধরনের বৈধতা, কোট আনকোট বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, উনি যেই উদ্দেশ্যেই বলেন না কেন, যেভাবেই ডিফাইন করেন না কেন, সাধারণ মানুষের কাছে কিন্তু এটাকে যেহেতু একটা চাঁদাবাজির তকমা বিএনপির পেছনে জুড়ে দেওয়া হয়েছে, এবং ইনফ্যাক্ট মানুষ ভোগান্তির মধ্যেও পড়েছে, এটাও বলা যায় যে এই চাঁদাবাজদের নিয়ে, এবং এই ভোগান্তি থেকে মানুষ বের হতে চায়, এবং এত কিছুর পরেও কিন্তু মানুষ বিএনপির উপরই আস্থা রেখেছে, তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে। এখন এইটা যেন পার্টির সব ক্ষেত্রে, সব পর্যায়ে যেন এই রিয়েলাইজেশনটা হয় যে মানুষ এত কিছু, এত তকমা দেওয়ার পরেও কিন্তু বিশেষ করে নারীদের ভোট, বিশেষ করে মাইনরিটি কমিউনিটিস যারা আছেন তাদের ভোট নিশ্চিতভাবে, আমরা যে এবার যে পলিটিক্যাল পোলারাইজেশনটা দেখলাম, স্বাভাবিকভাবে তাদের এই পোলেই আসলে থাকার কথা। এবং সব কিছু বিবেচনায় নিয়ে আসলে নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা যদি বলি, কিংবা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির কথা যদি বলি, সেটা যদি বিকাশ ঘটাতে হয় তাহলে যে পাবলিক কমিউনিকেশনের উন্নতি ঘটানো খুব জরুরি। এক্ষেত্রে একেবারে শুরুর দিনে শপথ নেবার আগেই তারা যে সিদ্ধান্ত নিলেন, বা শপথ নেবার ঠিক পরপরই সম্ভবত, যে শুল্কমুক্ত গাড়ি নিচ্ছেন না, প্লট নিচ্ছেন না, সেটা কি একটা ইতিবাচক পরিবর্তন? অনেক বড় ধরনের পরিবর্তন, এবং বিশেষ করে শুল্কমুক্ত গাড়ির চাইতে যেটা হচ্ছে যারা বিরোধী পক্ষ, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই উনি যে সবার সাথে দেখা করলেন এবং সশরীরে সবার বাসায় গিয়ে, এটাও তো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় ধরনের পরিবর্তন। এবং এই বড় ধরনের পরিবর্তনের বিষয়টা যারা ওই দলের অন্যান্য পর্যায়ে আছেন তাদেরও রিয়েলাইজ করতে হবে, শুধু একজন মানুষকে রিয়েলাইজ করলে হবে না। ওনার যে শ্রম, ওনার যে চেষ্টা, সেই চেষ্টার সাথে তাদের তো ওই সংহতিটা তৈরি করতে হবে। এই সংহতিটা তৈরি করতে না পারলে সামনের আরও বড় ধরনের বিপদ কিংবা ঝুঁকির মধ্যে পড়তে পারে। 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে জামাত ইসলামীর তরফ থেকে, যেহেতু তারা এই মুহূর্তে বিরোধী দলের আসনে প্রথমবারের মতন তারা ফুল দিতে গেছেন, এবং সেখানে দলের তরফ থেকে বলা হয়েছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তারা গেছেন। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন জামাতের আমিরকে, তারা যে এটাকে নাজায়েজ বলেছেন এর আগে, সেই অবস্থান থেকে তারা সরে এসেছেন কেন, সেটার উত্তর তিনি দেননি। এই যে এক ধরনের পুরনো বিতর্ক যেগুলো আসলে এই দুটো দলের সাথে এই ক্ষেত্র বিশেষে থেকে গেছে, সেগুলোর আসলে সামনে নিরসন হবে কিনা? সবচেয়ে বড় ব্যাপার, এই নির্বাচনের মধ্য দিয়ে হয়তোবা যারা এতদিন শহীদ মিনারে যাননি, এবার গেলেন, হয়তো তাদের মধ্যে এই অনুধাবনটা হবে যে বাংলাদেশের মধ্যপন্থা রাজনীতির জনপ্রিয়তাটা বেশি, এবং এই মধ্যপন্থার রাজনীতি ওনারা করতে চাইছেন, সেটার একটা প্রমাণ হিসেবে কিংবা একটা উদাহরণ হিসেবে হয়তো ওনারা ওনাদের যে ঐতিহ্য ভেঙে আপনার শহীদ মিনারে উপস্থিত হয়েছেন, যেহেতু ভোট কাউন্টস। যার ফলে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এবং কিন্তু খালি আনুষ্ঠানিকতায়
যে আপনার উপস্থিতি কিংবা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যে স্বীকৃতি, এটা তো আসলে তার মতাদর্শগত স্বীকৃতির প্রয়োজন। ওনারা আসলে দলগতভাবে দল হিসেবে আসলে এই পরিবর্তনের সাথে একমত কিনা এই জায়গাটাও স্পষ্ট করা দরকার। শুধু ভোট পাওয়ার জন্য আমরা আনুষ্ঠানিকতা করলাম, কিন্তু দিন শেষে আমার মানে দলগতভাবে আমাদের অবস্থানটা ভিন্ন থাকলো, তাহলে তো আসলে এক ধরনের মানে ফারাক থেকে যায় বলা এবং করার মধ্যে। তো ওই ফারাকটা কমানোর জন্য আমার কাছে মনে হয় ওনারা যদি সত্যি সত্যি মধ্যপন্থার রাজনীতিতে আগ্রহী হন, তাহলে ওনাদের তো মতাদর্শগত পরিবর্তনও জরুরি। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যেহেতু নামের সাথে এক রকমের মানে মতাদর্শগত কিছু কম্পালশন আছে, সেই ক্ষেত্রে এটা ওনাদের পক্ষে খুব সহজ হবে না। তাহলে তো ওই রাজনৈতিক দলের নামও পরিবর্তন করতে হবে, যার ফলে ওনাদের এগুলো আসলে রিথিঙ্ক করা, রিভিউ করা এবং দিনের শেষে মধ্যপন্থার রাজনীতি বাংলাদেশে অনেক বেশি শক্তিশালী এবং বাংলাদেশের মানুষ উগ্রপন্থাকে আসলে পছন্দ করে না। আমরা দেখেছি গত এই 1.5 বছরে যে মবের যে সংস্কৃতি চালু হয়েছিল, এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে যিনি সরকারের সাথে ছিলেন, যে প্রেস সেক্রেটারি ছিলেন, উনিও এটাকে জাস্টিফাই করেছেন যে মব হচ্ছে প্রেশার গ্রুপ। এবং এটা তো ললেসনেসের সবচেয়ে বড় উদাহরণ। একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা, কিন্তু যখন মবকে প্রেশার গ্রুপ বলা হয় তখন আসলে আপনি আইন শৃঙ্খলাকে আপনি আসলে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। এবং যিনি সরকারের মধ্যে থেকে এই ধরনের কথা বলেন, তার আসলে আমি জানি না আসলে তার রাজনৈতিক যে 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 মানে প্রজ্ঞা, সেটা তো আমার কাছে মনে হয় যে প্রশ্নের মুখেই পড়ে। শেষের দিকে চলে এলাম, একেবারে শুরুর আলাপে ফিরে যাই। এই অভিযোগ প্রত্যেকটা অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ নিয়েও আছে যে এই সংগ্রামগুলোর পরে ক্ষমতাটা খুব অল্প কিছু মানুষ দখল করে নেন এবং তাদের নিয়ন্ত্রণে আসলে রাষ্ট্র চলে যায়। সামনে যদি আরও একবার মানুষকে লড়াই করতে হয়, আসলে সেটা ঠেকানোর কি কোনো রাস্তা আছে, নাকি দিনের শেষে আসলে এই অল্প কিছু মানুষই ক্ষমতা আসলে আমরা এই লড়াইটা বারবার করব কেন? বারবার কেন মানুষ রক্ত দিবে? কিংবা যারা আসলে ক্ষমতাসীন হচ্ছে তাদের তো আসলে বোঝা উচিত যে কোন মানুষটা আসলে কি করেছেন, কার কোথায় কৃতিত্বটা ছিল। এখন মুশকিল হয়ে যায়, আমি আমার উদাহরণ দিয়ে বলি যে আসলে সরকার চালানো যে কতটা কঠিন, বিশেষ করে আমাদের নিজস্ব যে সামাজিক এবং সংস্কৃতিগত কিছু সীমাবদ্ধতা আছে। যে আমি যখন বঙ্গভবনে গেলাম, সেই ছবি যখন পত্রিকা আসলো, তখন সেই সকাল থেকে পরের দিন রাত পর্যন্ত আমাকে 166টা ফোন কল রিসিভ করতে হয়েছে, 166টাই তদবির। এবং প্রথম ফোন কল পেয়েছি আমি সকাল 6:30টায়, এবং সেটা হচ্ছে কিন্তু একজন মানে আমলাতন্ত্রের উপরে সারিতে আছেন এরকম একজন, যিনি আমার ডিপার্টমেন্টের সিনিয়র ভাই, এবং এই পোস্টিং প্রমোশন এটা সবাই উপদেষ্টা হতে চাচ্ছেন এমন না। না না না, এটা হচ্ছে তদবির। যে অ্যাজ ইফ ওই বঙ্গভবনে যাওয়ার কারণে সবার এমন ধারণা তৈরি হলো যে আমি বোধহয় এই ইন্টারিম গভর্নমেন্টে অ্যাডভাইজার হয়ে যাচ্ছি। এবং ওই সকাল 6:30 থেকে পরের দিন রাত 12:30 পর্যন্ত আমি 166টা, এবং আমার ওয়াইফও আর কিছু ফোন কল পেলেন, আমরা দুজন মিলে বোধহয় এটা 300 ছাড়িয়ে যাবে, এবং সবই কিন্তু ছিল তদবির। এখন এই যে তদবিরবাজি যে সংস্কৃতি, এই জায়গায় যদি পরিবর্তন না আনা যায়, এবং আমি তখন আমার মাকে বলেছিলাম এইসব দায়িত্ব নিলে আসলে পাহাড়ে বসবাস করতে হবে, জাস্ট 9টার সময় অফিসে ঢুকতে হবে, কাজ শেষ করে আবার পাহাড়ে গিয়ে কেউ কারোর সাথে কোনো যোগাযোগ থাকবে না, তাহলেই দেশকে ঠিক করা যাবে, নইলে না। এবং এটাই, এবং এবারও যারা ক্ষমতা এসছে তাদের ক্ষেত্রেও এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং বিশেষ করে বিভিন্ন মন্ত্রী আছেন, এমপি আছেন, তাদের যে পিএস এপিএস, তারা যে একটা রাজত্ব তৈরি করে, এটা কিন্তু ভয়াবহ। এবং মন্ত্রী হয়তো বা জানিনি না তার পিএস কিংবা এপিএস কিভাবে তাদের নিজস্ব একটা রাজত্ব তৈরি করেছে। এবং বিশেষ করে এই ঘুষ লেনদেন, তদবিরকে ঘিরে টাকা পয়সা নেওয়া, মানে পুরো গভর্নেন্সটা তখন মিস গভর্নেন্সে পরিণত হয়। তার মানে যারা মন্ত্রী হচ্ছেন, এমপি হচ্ছেন, তাদের পিএস এপিএসকে একটা তাদেরকে সীমানার মধ্যে বেঁধে রাখা যায় যেন, সেরকম একটা কাজ ওনারা করবেন, এরকম একটা কর্মপরিকল্পনা ওনারা নেবেন। অনেক অনেক ধন্যবাদ। আরও অনেক আলাপ থেকে গেল, বাকি হয়তো আরেকদিন হবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।